আবার দুম করে আফগানিস্তানে হামলা করে বসেছে। আবারও এয়ার স্ট্রাইক আফগানিস্তান, এবার সরাসরি কাবুলে। আফগানিস্তানও দমার পাত্র নয়, তারাও পাল্টা হামলা করে বসে, আর যে কারণে ডুরান্ড লাইনে উত্তেজনার সৃষ্টি হয়। শুধু সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা করেনি, তারা হামলা করেছে আফগানিস্তানের ফুয়েল ডিপোতেও। সারা বিশ্ব জুড়ে তেলের ক্রাইসিস, জ্বালানির ক্রাইসিস, তখন এই ধরনের কার্যকলাপ আসলে বুঝে নিতে হবে পাকিস্তান কোন পথে হাঁটতে চলেছে। যখন তারা নিজেরাই খেতে পাচ্ছে না, নিজেদের দেশেই জ্বালানি নেই, তখন তারা অন্য দেশে গিয়ে, প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে তাদের জ্বালানির ডিপো ধ্বংস করে দিচ্ছে। এর মানে কি? ইউএস ব্যাক পাকিস্তান রাইট টু ডিফেন্ড ইটসেলফ। তিনি বলেছিলেন রাইট টু ডিফেন্ড ইটসেলফ, পাকিস্তানের অধিকার আছে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই কথা। কেন বলতে হয়? সাধারণ মানুষ যে আহত হচ্ছে, তারা যে চিকিৎসা করবে কোথায় যাবে, সেই স্বাস্থ্য কেন্দ্রগুলোকেও হামলায় উড়িয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তানের তালিবানের সরকারের সঙ্গে ভারত সরকারের এত ঘনিষ্ঠতা পাকিস্তান তো দেখতে পাচ্ছে না ভাই, তাদের সহ্য হচ্ছে না, তাদের খুন জ্বলে যাচ্ছে, আর সেখান থেকেই তারা হামলা করতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিনেমাটা আমি বারবার কেন বলছি, তার কারণ রয়েছে। সিনেমাটাতে যা দেখানো হয়েছে সবটাই কিন্তু বাস্তবে হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কিন্তু এশিয়াতেও এসে পড়েছে। আপনারা জানেন, ইতিমধ্যেই আপনাদের আমি জানিয়েছি যে পাকিস্তানে সবচেয়ে খারাপ অবস্থা। সেখানে না আছে জ্বালানি, না আছে খাদ্যদ্রব্য, জিনিসপত্রের দাম প্রায় আকাশচুম্বী। এমন অবস্থায় পাকিস্তান যে লকডাউন পর্যন্ত করতে হচ্ছে। সেখানকার শপিং মল থেকে শুরু করে স্কুল কলেজ প্রায় প্রতিদিনই বন্ধ, খুলতে পারছে না। তার কারণ ওই রিসোর্স নেই, সব শেষ, জ্বালানি শেষ, গ্যাস শেষ। এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে পাকিস্তান কি করবে? হাহাকার সাধারণ মানুষের। কি করা উচিত পাকিস্তানের? কি করা উচিত? যেমনটা প্রত্যেকটা দেশের করা উচিত, একটা গণতান্ত্রিক দেশের করা উচিত, সাধারণ মানুষের দেখভাল করা, তারা যাতে সুখে শান্তিতে থাকতে পারে, তাদের কাছে যাতে সহজলভ্য হয়, যেন ক্রাইসিস না তৈরি হয়, সেদিকে নজর দেওয়া। আর যদি এই মুহূর্তে সেখানে জ্বালানির অভাব, ঘাটতি চরমে হয়ে থাকে, তাহলে সেটা কিভাবে মেটানো যায় সেই পরিকল্পনা করা, তাই তো? কিন্তু না, পাকিস্তান সেসব করছে না। বরং পাকিস্তান আবার দুম করে আফগানিস্তানে হামলা করে বসেছে। আবারও এয়ার স্ট্রাইক আফগানিস্তান, এবার সরাসরি কাবুলে, আর যে কারণে নতুন করে আবার উত্তেজনা ছড়িয়েছে ডুরান্ড লাইনে। আজ এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। কেন আমি প্রথমেই মধ্যপ্রাচ্য জুড়লাম? কেন? তার কারণ এই যে আফগানিস্তানে বারবার পাকিস্তানের এই হামলা, এর সঙ্গে কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের অনেক বড় লিঙ্ক রয়েছে, অনেক বড় লিঙ্ক। সে বিষয়টাও আজকে খোলসা করব। চলুন তাহলে আর ইন্ট্রো দীর্ঘায়িত করব না, শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকের হেডলাইন, রিহিটেড ডুরান্ড লাইন। কেন বলছি তার কারণ দেখতে থাকুন। প্রথম স্লাইডে আমি যেটা রেখেছি সেটা হলো ঘটনার সূত্রপাত। আপনারা জানেন 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, যখন বাংলাদেশে ধুমধাম করে ভাষা দিবসের উদযাপন করার কথা ছিল, সেরকমভাবে হয়নি। ঠিক সেই দিনেই আফগানিস্তানে পাকিস্তান হামলা করে বসে, এয়ার স্ট্রাইক। আফগানিস্তানও দমার পাত্র নয়, তারাও পাল্টা হামলা করে বসে, আর যে কারণে ডুরান্ড লাইনে উত্তেজনার সৃষ্টি হয়। দুটো দেশের সেনাবাহিনীর মধ্যে, এদিকে তালিবান বাহিনী, অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনী, তাদের মধ্যে ফায়ারিং শুরু হয়। আফগানিস্তানও জানিয়েছিল তাদের কোনো প্রাণহানি ঘটেনি, পাকিস্তানও জানিয়েছিল তাদের কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু সেখানে একটা সাময়িক বিরতি এসেছিল। তারপরেই আপনারা দেখলেন 28শে ফেব্রুয়ারি ইরানে হামলা করে বসলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তারপর থেকে একটু দমে গিয়েছিল পাকিস্তান আফগানিস্তানের খবর, কিন্তু সেভাবে চাউর হচ্ছিল না। কিন্তু দেখুন আবার নতুন করে যখন ইরান দমছে না, মার্কিন যুক্তরাষ্ট্র কিছুতেই ইরানকে দমাতে পারছে না, ঠিক সেই সময় দাঁড়িয়ে আফগানিস্তানে পাকিস্তানের আবার এয়ার স্ট্রাইক কিন্তু একটা অন্য মিনিং খুঁজে দেয়। সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন এপি করেছে, বলছে আফগানিস্তান অ্যাকিউজ পাকিস্তানস অফ টার্গেটিং হোমস ইন এয়ার স্ট্রাইক দ্যাট কিল অ্যাট লিস্ট 4 সিভিলিয়ানস। আফগানিস্তান এটা অভিযোগ করছে, কার দিকে আঙুল? পাকিস্তানের দিকে।
কেন আঙুল? তার কারণ তারা বলছে তারা ঘর বাড়ি লক্ষ্য করে, সাধারণ মানুষের ঘর বাড়ি লক্ষ্য করে করে এয়ার স্ট্রাইক করেছে, যার জন্য ইতিমধ্যেই 4 জন সাধারণ বাসিন্দার মৃত্যু হয়েছে। আরও বিশদে পড়ুন। বলছে আফগানিস্তান তালিবান গভর্নমেন্ট আর্লি ফ্রাইডে অ্যাকিউজড পাকিস্তান মিলিটারি অফ টার্গেটিং হোমস ইন ওভারনাইট এয়ার স্ট্রাইক ইন কাবুল অ্যাট দ্য সাউদার্ন প্রভিন্স অফ কান্দাহার, সেইং অ্যাট লিস্ট 4 সিভিলিয়ান্স ওয়ার কিল্ড অ্যাজ ফাইটিং বিটুইন দ্য নেবার্স এন্টার ইটস 3rd উইক। চলছিল, মানে প্রদীপের একদম সলতে জ্বলার মতন কিন্তু এদের যুদ্ধটাও চলছিল, সেরকমভাবে নজরে আসেনি, যেহেতু মধ্যপ্রাচ্যে দাও দাও করে আগুন জ্বলছে সে কারণে। কিন্তু 3rd উইকে যখন এই বিষয়টা চলে এলো, তখন আবার নতুন করে কাবুলে এয়ার স্ট্রাইক হলো, পাকিস্তান করলো এরকম জায়গায় যেখানে সাধারণ মানুষের ঘর বাড়ি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক করলো, 4 জনের মৃত্যু হলো। তারপর কি বলছে দেখুন, গভর্নমেন্ট স্পোকসপারসন জাবিউল্লাহ মুজাহিদ সেড অন এক্স দ্যাট পাকিস্তান এয়ারক্রাফট অলসো স্ট্রাক ফুয়েল ডিপোটস। শুধু সাধারণ মানুষের ঘর বাড়ি লক্ষ্য করে হামলা করেনি, তারা হামলা করেছে আফগানিস্তানের ফুয়েল ডিপোতেও। বুঝতে পারছেন, আফগানিস্তানের যে অয়েল ডিপো সেখানেও তারা হামলা করেছে। বলছে বিলঙ্গিং টু দ্য প্রাইভেট এয়ারলাইন কাম এয়ার নিয়ার কান্দাহার এয়ারপোর্ট, দিস কোম্পানি সাপ্লাইজ ফুয়েল টু সিভিলিয়ান এয়ারলাইন্স অ্যাজ ওয়েল অ্যাজ টু ইউনাইটেড নেশনস এয়ারক্রাফট। যেখান থেকে সাধারণ মানুষের যে বিমান, সেই বিমানের জন্য কিন্তু ফুয়েল সাপ্লাই করা হতো। এমনকি ইউনাইটেড নেশনস যে সমস্ত এয়ারক্রাফট ছিল আফগানিস্তানে হয়ে যেত, সেই সমস্ত এয়ারক্রাফটগুলোতেও এখান থেকেই কিন্তু ফুয়েল সাপ্লাই করা হতো, যেই ফুয়েল ডিপোটা ইতিমধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে আফগানিস্তানের দাবি। কে করেছে? পাকিস্তান। পাকিস্তান মিলিটারি অ্যান্ড গভর্নমেন্ট ডিড নট ইমিডিয়েটলি কমেন্ট। তারা চুপ করে বসে আছে, কিচ্ছু বলছে না, শুধু দেখছে মজাটা কি হয়, কি বলে আফগানিস্তান। বুঝতে পারছেন, এই হচ্ছে সেই অয়েল ডিপোর ছবি। রয়টার্সও করেছে একই হেডলাইন, দেখুন। আপনি বলবেন এপি, আচ্ছা, পাকিস্তান বোমস এয়ারলাইন ফুয়েল ডিপো নিয়ার কান্দাহার এয়ারপোর্ট, আফগান তালিবান শেষ। এই সেই অয়েল ডিপোর ছবি। কি অবস্থা করেছে দেখুন, কি অবস্থা করেছে শুনুন। এখান থেকে ইউনাইটেড নেশনস, রাষ্ট্রসংঘ যাকে বলেন, সেই রাষ্ট্রসংঘের যে সমস্ত এয়ারক্রাফট রয়েছে তারাও কিন্তু আফগানিস্তানে আসলে এই ফুয়েল ডিপো থেকেই কিন্তু তারা ফুয়েল সাপ্লাই পেত। এখন এই ফুয়েল ডিপোটাই উড়িয়ে দিয়েছে পাকিস্তান, যখন সারা বিশ্ব জুড়ে তেলের ক্রাইসিস, জ্বালানির ক্রাইসিস, তখন এই ধরনের কার্যকলাপ আসলে বুঝে নিতে হবে পাকিস্তান কোন পথে হাঁটতে চলেছে, কি আসলে তাদের উদ্দেশ্য। যখন তারা নিজেরাই খেতে পাচ্ছে না, নিজেদের দেশেই জ্বালানি নেই, তখন তারা অন্য দেশে গিয়ে, প্রতিবেশী রাষ্ট্রে গিয়ে তাদের জ্বালানির ডিপো ধ্বংস করে দিচ্ছে। এর মানে কি দেখুন, মানেটা আরো সহজ করে বলে দিচ্ছি। দ্য গার্ডিয়ান করেছিল, আমি বারবার বলছি না, লিঙ্ক আছে, বড় লিঙ্ক এই মধ্যপ্রাচ্য যুদ্ধের সঙ্গে। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো এবং প্রমাণ দিয়ে দেবো। আগামী দিনে আমাকে আর কিছু বলতে হবে না, যা যা ঘটতে চলেছে আপনারা নিজেরাই দেখবেন, প্রমাণ পেয়ে যাবেন। দেখুন, 28 ফেব্রুয়ারি ইরানে হামলা করা হয় ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র, আর 27 ফেব্রুয়ারি দ্য গার্ডিয়ান এই হেডলাইনটা করেছিল। 27 ফেব্রুয়ারি ওই দিনই পাকিস্তান বলেছিল, তারা ডিক্লেয়ার করেছিল যে স্টেট অফ ওপেন ওয়ার আফটার বম্বিং মেজর আফগান সিটিজ। তারা হামলা করবে, তারাই এয়ার স্ট্রাইক চালাবে, তাদের উপর হামলা করা যাবে না। বাবারে, কে তোমরা? শেহবাজ শরীফ, আসিম মুনির বলছে আমাদের উপর হামলা করেছে, এবার আমরা ওপেন ওয়ারে ঝাঁপাবো। খুঁচিয়ে ঘা করা কাকে বলেন জানেন? পাকিস্তানের থেকে শিখে নেবেন। মানে পাকিস্তান তো অ্যাকচুয়ালি শিখেছে তার বাবার কাছে, কে জানেন না? ডোনাল্ড ট্রাম্প। 27 তারিখ তারা বলেছিল আমরা ওপেন ওয়ারে যাচ্ছি, আর 28 তারিখ যেদিন ইরানে হামলা করে ইসরায়েল আমেরিকা, সেই দিন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইউএস ব্যাক পাকিস্তান রাইট টু ডিফেন্ড ইটসেলফ। তিনি বলেছিলেন রাইট টু ডিফেন্ড ইটসেলফ, পাকিস্তানের অধিকার আছে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই কথা। কেন বলতে হয়? তোমরাই তো ঘা করলে ভাই, তোমরাই তো প্রথমে হামলা করলে। আফগানিস্তান তো কিছু করতে যায়নি আপনাদের। হ্যাঁ, পাকিস্তানের একটা যুক্তি আছে, তারা একটা যুক্তি দিয়েছিল যে টিটিপি মানে তালিবানের একটা গোষ্ঠী, তারা পাকিস্তানকে অস্থির করে তুলছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়ায়। সেটা তারা মেনে নিতে পারছে না, এমন সময় মেনে নিতে পারছে না, এতদিন ধরে করছিল, কিন্তু এই সময় এসে তাদের মনে হয়েছে না এবার আমাদের পাল্টা দেওয়া উচিত, আমরা আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করব। করার পর যখন আফগানিস্তান পাল্টা দেয়, তখন বলছে না আমরা এবার ওপেন ওয়ারে ঝাঁপাবো। যদি কোনো বিশ্বের
আর অন্যান্য নেতা পাকিস্তানকে দোষারোপ করতে না পারে তার আগেভাগেই বাবাকে বলে রেখেছিল যে আমরা যখনই বলবো ওপেন ওয়ারে ঝাঁপাবো আপনি কিন্তু আমাদের সমর্থন করবেন। আর সেই মতন আমেরিকা তাদেরকে সমর্থন করে বলেছে হ্যাঁ পাকিস্তানের অধিকার রয়েছে নিজের ভূমি রক্ষা করার। কানেকশন খুঁজে পাচ্ছেন? দেখুন আরও স্পষ্ট করছি। রয়টার্স লিখেছিল চায়নাস মেডিটেশন ইজ ফাইটিং বিটুইন পাকিস্তান আফগানিস্তান সোর্সেস সেস। চায়না এমন একটা দেশ তাদের ইরানের সঙ্গে ভালো সম্পর্ক, হরমুজ প্রণালী সব দেশের জন্য বন্ধ, একমাত্র চায়নার জন্য খোলা ছিল, এখন ইন্ডিয়ার জন্য খুলে দেওয়া হয়েছে। আচ্ছা, চায়নার সঙ্গে পাকিস্তানেরও ভালো সম্পর্ক, আপনারা জানেন বিআরআই একটা অংশ আছে সিপেক, সেটাও রয়েছে পাকিস্তানের মধ্যে দিয়ে গেছে। আর আফগানিস্তানের সঙ্গেও কিন্তু চায়নার খারাপ সম্পর্ক নয়, তালিবান সরকার আসার পরেও চায়নার সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ভালো, তিনটে দেশের সঙ্গেই চায়নার সম্পর্ক ভালো। তাই চায়না চাইছে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের এই যুদ্ধ পরিস্থিতি আর যেন উত্তেজনাপূর্ণ না হয়, এখানেই থামিয়ে দেওয়া যায়। তাই তারা একটা মেডিটেশন চেয়েছিল। তাদের লক্ষ্য হলো যে সীমান্ত সংঘাত যেন বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত না হয়, একই সঙ্গে দুই দেশকে আবার সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনার চেষ্টা করছে বেজিং। তার কারণ হচ্ছে তারা যে সুযোগ সুবিধাগুলো পেয়ে চলেছে পাকিস্তানের থেকেও পাচ্ছে, পাকিস্তানকে ব্যবহার করে অ্যাকচুয়ালি চায়না। পাকিস্তান শুধু টাকা নিয়েই ঠিক আছে আমরা টাকা পেয়ে যাচ্ছি কোনো ব্যাপার না, কিন্তু পাকিস্তানের ভূমি যে নিয়ে চলে যাচ্ছে চায়না সেদিকে কে নজর রাখবে? সেদিকে নজর নেই শেহবাজ শরীফ আসিম মনিরদের, তারা শুধু টাকা চেনে। আর চায়না পাকিস্তানকে চেনে, পাকিস্তানের ভূমিকে চেনে, আফগানিস্তানও তাই। তাই তারা চাইছে এই দুটো দেশ নিজেদের মধ্যে জড়িয়ে পড়ে যাতে এমন ক্ষতি না করে যেখান থেকে চায়নার আর কোনো লাভ থাকবে না। তাই তারা নেমেছে এবার মধ্যস্থতাকারী হিসেবে। বলছে সংঘাত কমাতে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে চীন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা কমাতে চীন সক্রিয়ভাবে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। বেজিং দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। তাদের বিশেষ দূত বিশেষ তৎপরতা দেখাচ্ছে। চীনের বিশেষ দূত কূটনীতিকরা কাবুল ও ইসলামাবাদের সঙ্গে মধ্যে তারা যোগাযোগ বজায় রাখছেন। আফগান ও পাকিস্তানি নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠকের মাধ্যমে সংঘাত কমানোর বার্তাও দিচ্ছেন। দেখুন এই প্রথম তো নয়, আপনারা দেখেছিলেন গত বছরও আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে পাকিস্তানের একটা বিরোধ আপনারা দেখেছিলেন, সংঘাত একটা দেখেছিলেন। সেই সময় কি হয়েছিল দেখুন, সেই সময় কিন্তু কাতার আর তুরস্ক মধ্যস্থতা করতে এসেছিল। কি হয়েছিল সেই সময়? একটা যুদ্ধবিরতিও হয়েছিল। 2025 সালের অক্টোবরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এই চুক্তিতে কাতার তুরস্কের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত আলোচনা সভার মাধ্যমে সম্পন্ন হয়েছিল। কিন্তু দেখুন চুক্তি হয় কিন্তু চুক্তি মানে না পাকিস্তান। কোনো দিনই সংঘর্ষ বিরোধী চুক্তি রয়েছে তো ভারতের সঙ্গে, রয়েছে না এই কাশ্মীরকে নিয়ে। কিন্তু আপনি ভাবুন ভারত কোনোদিনও যেচে পড়ে পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে হামলা করে না, অথচ পাকিস্তান তাদের সৈন্য হোক বা জঙ্গি হোক, তাদের সৈন্যরাই অ্যাকচুয়ালি জঙ্গি, যাই হোক, তো পাঠিয়ে দিয়ে ভারতে উত্তেজনা তৈরির একটা চেষ্টা তাদের বরাবরের রয়ে গেছে। এটাকেই বলা হয় সংঘর্ষ বিরতি লঙ্ঘন। এই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনে পাকিস্তান সবসময় এগিয়েই থাকে, এখানে কোনো দ্বিমত নেই। এবারও তিনি এগিয়ে রয়েছে পাকিস্তান। কি বলছে? যুদ্ধবিরতির পরও দুই দেশ একে অপরকে চুক্তি ভঙ্গনের অভিযোগ করে, এর ফলে শান্তি আলোচনা ভেঙে পড়ে এবং সীমান্তে আবার সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। হ্যাঁ, নিরপেক্ষ যারা, আমি নিরপেক্ষ পোর্টাল থেকেই নিয়েছি রয়টার্স, তারা তো এরকমই বলবে দুপক্ষ একে অপরকে দোষারোপ করবে। কিন্তু আপনি খালি চোখে দেখুন 20 ফেব্রুয়ারি পর্যন্ত আফগানিস্তান পাকিস্তানে হামলা করেছিল, আর 21 ফেব্রুয়ারি কি হলো? আফগানিস্তান পাকিস্তানে হামলা করেছিল, পাকিস্তান করেছিল আফগানিস্তানে হামলা। তাহলে যুদ্ধবিরতি লঙ্ঘন কে করলো? আফগানিস্তান। পাকিস্তান বলতেই পারে আফগানিস্তান করেছে, কিন্তু আপনি সাদা চোখে দেখুন, একদম খোলা চোখে পরিষ্কার মনে দেখুন, আপনার উত্তর কি হবে? 21 ফেব্রুয়ারি হামলা প্রথম কে করলো? যুদ্ধবিরতি লঙ্ঘন কে করলো? এবার আসুন, বলছে এই হামলায়, এই যে যুদ্ধ চলছে এই মুহূর্তে, মধ্যপ্রাচ্য ছাড়ুন, আফগানিস্তান আর পাকিস্তানের যুদ্ধে আসুন। এই যুদ্ধে সবচেয়ে বেশি লস হয়েছে আফগানিস্তানেরই। কে করছে? নরওয়ে রিফিউজি কাউন্সিল করছে আফগানিস্তান পাকিস্তান সিভিলিয়ানস পেইং হাইয়েস্ট প্রাইস ফর এসকেলেটিং কনফ্লিক্ট। এবং আফগানিস্তানের ক্ষতি তো হয়েছে, এবং আরো স্পষ্ট করে বললে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে বেশি। সাধারণ মানুষ এর দাম দিয়েছে, যে যুদ্ধ পাকিস্তান শুরু করেছে তার দাম দিয়েছে সাধারণ মানুষ। বলছে ফটোস অ্যান্ড বি-রোল ফ্রম ফ্যামিলিজ ডিসপ্লেসড বাই দ্য কনফ্লিক্ট অ্যান্ড নাও ইন Mohammandara are available for the free use here.
From the evening of 26 February to 3rd March, airstrike and border clashes between Afghanistan and Pakistan affected 10 provinces in Afghanistan: Kabul, Kandahar, Khost, Kunar, Langman, Nangarhar, Nuristan, Parwan, Paktia and Paktia, a total of 115, প্রায় 1,15,000 মানুষ এই মুহূর্তে ডিসপ্লেসড অফ দ্য 5 মার্চ। এটা 5 মার্চের খবর ওসা করছে। এনআরসির রিপোর্ট, তারা বলছে এই মুহূর্তে প্রায় 1,15,000 মানুষ তারা বাস্তুহারা, তারা ঘর ছাড়া। এটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি থেকে 3rd মার্চ পর্যন্ত, এই কদিনের মধ্যেই এতজন মানুষ ঘর ছাড়া। অন্যদিকে দেখুন 26শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত 56 জন সাধারণ মানুষ মারা গিয়েছেন, 129 জন সাধারণ মানুষ তারা আহত হয়েছেন। কোথায়? আফগানিস্তানে। কি কারণে? ইনডাইরেক্ট ফায়ার অ্যান্ড এরিয়াল অ্যাটাকস, পাকিস্তানের হামলায়। তারপর বলছে হেলথ সার্ভিসেস অ্যাট মোর দ্যান 20 ফ্যাসিলিটিস হ্যাভ বিন সাসপেন্ডেড ডিউ টু দ্য ইনসিকিউরিটি ইনক্লুডিং 5 হুইচ হ্যাজ বিন ড্যামেজ ইন এয়ার স্ট্রাইক অ্যান্ড সেলিং। হেলথ সার্ভিস, সাধারণ মানুষ যে আহত হচ্ছে তারা যে চিকিৎসা করবে কোথায় যাবে, সেই স্বাস্থ্য কেন্দ্রগুলোকেও হামলায় উড়িয়ে দেওয়া হয়েছে। ভাবুন, একবার ঘৃণাটা একবার ভেবে দেখুন। 826 জন homes have been damaged or destroyed in the conflict, including 103 have been completely destroyed. 130টা বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে আর ক্ষতি হয়েছে 826টার মতন ঘর বাড়ি। এই পুরো রিপোর্টটা কিন্তু আমি আফগানিস্তানের দিলাম। পাকিস্তানের কি ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত পাকিস্তান সরকার জানায়নি কাউকে, তাই ছাপাও যায়নি। বুঝতে পারছেন? কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, পাকিস্তানেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তারা প্রকাশ্যে আনতে চাইছে না। এখানেও কিন্তু একটা গল্প রয়েছে, কেন তারা প্রকাশ, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছেন তো তাদের কত ক্ষয়ক্ষতি হয়েছে বলুন তো। এই মুহূর্তে তারা বলছে যে হ্যাঁ তাদের 12 জন ট্রুপ সৈন্য মারা গেছে। আদৌ কি তাই? সংখ্যাটা 12 জন, মানে ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধে যদি তাই হয় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন সৈন্যরা কেন যুদ্ধ করতে চাইছে না? কেন তারা ইরানের ভূমিতে পা রাখতে চাইছে না? কেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যদি মাত্র 12 জনেরই যদি মৃত্যু হয়? প্রশ্নটা থেকেই যাচ্ছে। সেখান থেকে একইভাবে একই কায়দায় পাকিস্তান তো বলছি না, বাবার ছেলে ডোনাল্ড ট্রাম্পের ছেলে আসিম মুনির, শেহবাজ শরীফ মাঝে সাঝেই তারা যান, লাঞ্চ করে আসেন, হোয়াইট হাউসে ডিনার করে আসেন। দেখুন লাস্ট গল্পটা আমি এখানে রেখেছি যে কেন পাকিস্তান হঠাৎ করে এই ওপেন ওয়ারে জড়িয়ে পড়ল, কি দরকার ছিল তাদের, মানে কিসের জন্য, কি স্বার্থ রয়েছে পাকিস্তানের। প্রথমত আপনারা জানেন যে বাগরাম এয়ারফিল্ড, সেটা নিয়েই কনফ্লিক্ট শুরু। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অনুরোধ করেছে যে ভাই তোমরা আমার ভাই হও, প্লিজ তোমরা সাহায্য করো যাতে আমরা ফেরত পাই বাগরামটা, সেদিকে ঝাঁপাও। এটা একটা মূল কারণ কিন্তু এটা পাকিস্তানের আফগানিস্তানের উপরে এয়ার স্ট্রাইক করার। এর পরেও অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো CSIS করেছে। কি বলছে? হোয়াই ডিড পাকিস্তান অ্যানাউন্স ওপেন ওয়ার এগেনস্ট দ্য তালিবান? কেন ঘোষণা করেছে? 3টে মূল পয়েন্ট রয়েছে এই আর্টিকেলে, যেটা আপনাদের জন্য আমি সাজিয়েছি পরপর। প্রথমত আঞ্চলিক ভূ রাজনীতি ও আন্তর্জাতিক সমীকরণ। কি রয়েছে এর মধ্যে? আন্তর্জাতিক স্তরে পাকিস্তান প্রমাণ করতে চাইছে যে তারা এখনো এই অঞ্চলের সন্ত্রাসবাদ দমনে আমেরিকার অন্যতম প্রধান সহযোগী। আমেরিকা নাকি সন্ত্রাসবাদ দমনের সহযোগী। ভাবুন এই তালিবানকে তৈরি করেছে কারা? এই তালিবানকে তৈরি করার পেছনে যেমন পাকিস্তানেরও হাত রয়েছে, আমেরিকারও হাত রয়েছে। আর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খোয়াজা আসিফ তিনি তো স্পষ্টতই স্বীকার করে নিয়েছেন এখন প্রকাশ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই আমরা জঙ্গি তৈরি করি। তিনি স্পষ্ট স্বীকার করে নিয়েছেন প্রকাশ্যে। তারা এবার প্রমাণ করতে চাইছে বিশ্ববাজারে যে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়ছি আমেরিকার পাশে দাঁড়িয়ে, বলাই বাহুল্য। এবার বলছে ইরান, ইসরায়েল, আমেরিকার উত্তেজনার মাঝে পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়ে বিশ্বকে বার্তা দিতে চায় যে তাদের সামরিক সক্ষমতা এখনো অটুট। বুঝতে পারছেন? মানে ফাঁকা কলসি বাজে বেশি। এছাড়াও আফগানিস্তানের সাথে ভারতের ক্রমবর্ধমান সুসম্পর্কে পাকিস্তান তাদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করছে, যা তাদের এই আক্রমণাত্মক অবস্থানে ঠেলে দিচ্ছে। আফগানিস্তানের তালিবানের সরকারের সঙ্গে ভারত সরকারের এত ঘনিষ্ঠতা পাকিস্তান তো দেখতে পাচ্ছে না ভাই, তাদের সহ্য হচ্ছে না, তাদের খুন জ্বলে যাচ্ছে, আর সেখান থেকেই তারা হামলা করতে শুরু করে দিয়েছে। অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনৈতিক সংকট। কি বলছে? পাকিস্তানের বর্তমানে অভ্যন্তরীণ অস্থিরতা এই যুদ্ধের পেছনে একটি বড়
হিসেবে কাজ করছে। দেশটিতে যখন তীব্র অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক বিভাজন চলছে, তখন একটি বহিরাগত শত্রু বা যুদ্ধের পরিবেশ তৈরি করে জনগণের মনোযোগ সরানোর চেষ্টা করা হচ্ছে। আগের দিন আপনাদের একটা সিনেমার কথা বলেছিলাম, ওয়েগ দ্য ডগ, মানে কুকুরের লেজ নড়ে। সিনেমাটা যদি দেখে থাকেন, এখনও যদি না দেখেন তাহলে অবশ্যই দেখবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিনেমাটা আমি বারবার কেন বলছি তার কারণ রয়েছে। সিনেমাটাতে যা দেখানো হয়েছে সবটাই কিন্তু বাস্তবে হতে চলেছে না, হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে। একদিকে যেমন মধ্যপ্রাচ্যে হচ্ছে, অন্যদিকে এশিয়াতেও হচ্ছে, দক্ষিণ এশিয়াতেও হচ্ছে। তারা কি করছে, তাদের পাকিস্তানের অবস্থা কি, তাদের সেখানে এখন অর্থনৈতিক মন্দা চলছে। প্রথমেই বললাম, জ্বালানি পাওয়া যাচ্ছে না, খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না, মানে কিছুই মিলছে না বাজারে। সেখান থেকে দাঁড়িয়ে তাদের রাজনৈতিক বিভাজনও কিন্তু চলছে। জানেন ইমরান খানের অবস্থা, তাকে কিভাবে জেলবন্দি করে রেখে দেওয়া হয়েছে। এমন অবস্থায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সমর্থন পাওয়ার জন্য কিন্তু তাদের একটা কৃত্রিম অস্থিরতা, কৃত্রিম সংকট দেখাতে হতো। আর সেই কৃত্রিম সংকটটা কিভাবে হবে, কিভাবে সংকট তৈরি করা যাবে কৃত্রিমভাবে? দাও আফগানিস্তানে হামলা করে। বলছে কি, জাতীয় নিরাপত্তা ও জঙ্গি দমনের অজুহাতে সরকার ও সামরিক বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ আরও মজবুত করার কৌশল নিয়েছে। আর সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে পাকিস্তানবাসী, প্রিয় পাকিস্তানবাসী, তোমাদের ভূখণ্ড এখন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আরও বেশি নিরাপত্তা দরকার, তোমাদের ভূখণ্ড এখন হুমকির মুখে রয়েছে, তাই আমরাই পারি তোমাদের ত্রাতা, আমরাই বাঁচাবো তোমাদের বলে নিজেরাই যুদ্ধ করছে। কেউ বলেনি যুদ্ধ করতে, কেউ বলেনি এই শেহবাজ শরীফ, আসিম মুনিরকে গিয়ে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করো। আর তোমাদের সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, জল পাওয়া যাচ্ছে না, পানীয় জল, সেদিকে নজর দাও। তোমরা অন্যের তেলের ডিপোতে গিয়ে হামলা করো, লজ্জা করে না? দেখুন, আর শেষ কারণটি দেখুন, বলছে যুদ্ধের সম্ভাব্য পরিণতি কি হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই উন্মুক্ত যুদ্ধ কেবল দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে বিঘ্নিত করবে না, বরং এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করবে। কান্দাহার, কাবুলের মতো এলাকাগুলিতে পাকিস্তানের বিমান হামলা সাধারণ মানুষের মনে তীব্র পাকিস্তান বিদ্বেষ তৈরি করছে, যা দীর্ঘমেয়াদে এই অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে তুলবে। গোটা পাকিস্তানকে কিন্তু এবার বিশ্বাসঘাতক ভাবতে শুরু করছে আফগানিস্তানের সাধারণ মানুষ, যারা এই যুদ্ধ সম্পর্কে কিচ্ছু জানে না, যারা রাজনীতি সম্পর্কে কিচ্ছু জানে না, যারা কূটনীতি সম্পর্কে কিচ্ছু জানে না, তারা কিন্তু পাকিস্তানকে এবার টেরা চোখে দেখতে শুরু করছে। এটা কিন্তু পাকিস্তানের জন্য অত্যন্ত খারাপ দিক। ঠিক যেমনটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য আমেরিকার অবস্থা এখন যেমন কোণঠাসা, ঠিক একই রকমভাবে দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের ওপর হামলা করার জন্য পাকিস্তানের অবস্থাও আগামী দিনে কোণঠাসা হতে চলেছে। সেদিন আর বেশি দূরে নেই, দেখতে থাকুন। যদি এই এপিসোডটা আপনাদের মনে হয় যুক্তিযুক্ত, তথ্যপূর্ণ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্ট করে, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।